হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে এসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে স্বাগত। আমরা আবার নিয়ে এসেছি তোমাদের জন্য সরল সুদের আরেকটা নতুন পার্ট। তো স্টুডেন্টস, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট থিওরি করব এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করব। এই প্রবলেম সলভ করার পর আশা করি তোমাদের এই থিওরি সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। আর এই প্রবলেমগুলো অবশ্যই তোমাদের কম্পারেটিভ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা জানো সবাই, সরল সুদের পুরো চ্যাপ্টারটা কয়েকটা টার্মের উপর নির্ভর। যেমন বলতে পি, টি, আর আর আই। পি মানে আমরা জানি আসল, টি মানে সময় যেটা বছরে নির্ধারিত হয়, এবং রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর মোট সুদ অর্থাৎ যেটা আই ইন্টারেস্ট দিয়ে আমরা জানি। এরপর আমরা জানবো এখন এদেরই কিছু পারস্পরিক সম্পর্ক, রিলেশন। যখন পি কনস্ট্যান্ট বা টি কনস্ট্যান্ট, তখন বাকিগুলোর কি সম্পর্কে তারা পরিবর্তিত হয়, বাড়ে কমে, এগুলো আমরা দেখব। তো আমরা দেখব এখন এক নম্বর কি বলেছে, সুদের হার ও সময়ের অপরিবর্তিত থাকলে। তো সুদের হার আর সময় যদি অপরিবর্তিত থাকে, তার মানে কি বলেছে, সুদের হার মানে আর আর টি এটা কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে আসল আর মোট সুদ অর্থাৎ পি আর আই এর মধ্যে সম্পর্ক কি হবে, সরল সম্পর্ক। অর্থাৎ পি যদি বাড়ে তাহলে কি হবে, এদিকে আইও বাড়বে। আর যদি পি যদি কমে, ইন্টারেস্টও আমাদের কি হবে, ইন্টারেস্ট সুদ মোট সুদটা আমাদের কমে যাবে। তো আমরা যদি এটা যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো, একটা নির্ধারিত রেট অফ ইন্টারেস্ট, একটা টি থাকলো আমাদের বছর, নির্দিষ্ট বছরে, সেটা আমাদের কি বলেছে, কনস্ট্যান্ট। আমরা এটা নির্ধারিত করে নিলাম, এই দুটো একই থাকবে। তো এবার দেখো, আসল যদি আমি মানে পিটাকে যদি আমি বাড়াই, তাহলে আমি সুদটা কি বেশি পাবো? আমি 100 টাকায় যদি আমি সুদ পেতাম, মনে করো 10 টাকা, তাহলে 150 টাকায় কি সেটা আমরা বেশি পাবো? 150 টাকায় অবশ্যই বেশি পাবো। সেই আমাদের আর আর টি যদি একই থাকে, তবুও আমরা তো 100 টাকায় যেটা সুদ পেতাম, মনে করেন 10 পেতাম, তাহলে 150 টাকায় কি পাবো? অবশ্যই সেটা বেশি পাবো। তো এটাই বলেছে এখানে, পি যদি বাড়ে তাহলে আইও বাড়বে, পি যদি কমে তাহলে আইও কমবে। তো এটাই হলো আমাদের কি, সরল সম্পর্ক। এরপর দেখবো আমরা দ্বিতীয় রিলেশন কি বলেছে আমাদের। দ্বিতীয় রিলেশন কি বলেছে, আসল ও সময় অপরিবর্তিত থাকলে। আসল মানে পি, সময় যদি টি কে থাকে কনস্ট্যান্ট হয়, এগুলো যখন কনস্ট্যান্ট বলতে দেওয়া আছে পি এত সময়ের জন্য এত ইন্টারেস্ট হয়, অবশ্যই সেটা কিসের জন্য, আর পার্সেন্ট সুদের হারে। তো এখানে কি বলেছে, আসল ও সময় এই দুটো আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, এবার আমি যদি বলি আমি আর বাড়াবো, আমি রেট অফ ইন্টারেস্ট বাড়াবো, আমি যেখানে 5% হারে আমরা সুদ নিতাম, সেখানে আমি 10% নিব, তাহলে কি আমাদের সুদটা কি হবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? অবশ্যই ইনক্রিজ হবে। তো এ থেকে আমরা কি বুঝলাম, আর যদি বাড়ে তাহলে অবশ্যই কি হবে, আইও বাড়বে। আর যদি কমে, অবশ্যই আইও কমবে। অর্থাৎ এটা কি হলো, সরল সম্পর্ক। তো স্টুডেন্টস, তোমরা এগুলো সব নোট করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এরপর যেগুলো প্রবলেম হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে এগুলো। তোমাদের শর্ট ট্রিক্স অনেক শিখতে চাও, তোমরা নিজে নিজেই শর্ট ট্রিক্স বানাতে পারবে তোমরা যদি এগুলো মাথায় রাখো। তো 2 নম্বরটা আমরা জেনে নিলাম। চলো আমরা যাই 3 নম্বরে। তো স্টুডেন্টস, 3 নম্বর কি বলেছে, আসল ও সুদের হার অপরিবর্তিত থাকলে। তার মানে পি আর কি বলেছে, আর যদি কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে কি বলেছে, সময় ও মোট সুদের মধ্যে, টি আর আই এর মধ্যে। এবার আমি ধরে নিলাম পি সময়, আর পার্সেন্ট সুদের হারে, পি টাকার, টি সময়,
আর পার্সেন্ট সুদের হারে আই আমি কি পেতাম, সুদ পেতাম। আমি ধরলাম পি একই আছে, আরো একই আছে, আমি বললাম সময়টা আমি যদি বাড়িয়ে দিই, সময়টা যদি আমি বাড়িয়ে দিই, টি থেকে আমি মনে করেন আমি 2t করে দিলাম, ওটা দেখা ছিল 10 বছর, 15 বছর করে দিলাম। তো টাকাটা যদি এখন 15 বছরের বেশি খাটে অর্থাৎ বেশি কাজ করে, তো সুদটা কি হবে, অবশ্যই বাড়বে, ইন্টারেস্ট আমাদের কি হবে, বাড়বে। তো কি হলো, টি বাড়লো, টি বাড়লে কি হবে, আইও বাড়বে। আর টি যদি কমে, 10 থেকে যদি আমি 8 করে দিই, তো অবশ্যই কি হবে, ইন্টারেস্টও কমে যাবে। তো আইও কি হবে, আমাদের আইটাও কমে যাবে। তো আমরা আবার এখানে কি পেলাম, সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো 4 নাম্বার রিলেশন। 4 নাম্বার রিলেশন কি বলেছে, সুদের হার ও মোট সুদ, মানে আর আর আই এর মধ্যে, মানে আই আর আর আই এটা কি কনস্ট্যান্ট, এই দুটো একই থাকবে। তখন কি বলেছে, আসল ও সময়ের মধ্যে, পি আর টি এর মধ্যে। তো তোমরা মনে করো আর পার্সেন্ট সুদের হারে টি সময় পি টাকার সুদ হচ্ছে আই। তো আমি বললাম কি, তোমাকে আইটাই পেতে হবে, তোমায় কি করতে হবে, আই লাগবে আমাদের। মনে করো আমাদের 100 টাকা ছিল, আমাদের 100 টাকার সুদ হতো কত, 70 টাকা। তো আমাদের সেটা কত ছিল হতো, আর পার্সেন্ট সুদের হারে টি সময় হতো, টি সময় 100 টাকা, আর পার্সেন্ট হারে টি সময় 70 টাকা হতো। তো আমি বললাম 100 টাকা আমি বাড়িয়ে দেবো, এই টাকাটা আমি বাড়াবো, আমি 200 করলাম, 200 টাকা। তো 200 টাকা বাড়ানোর পর তা আমার কি এই অতটা সময় কি দরকার, যতটা সময় আমাদের 100 টাকা লাগতো, অবশ্যই সময়টা আমাদের কম লাগবে, যেহেতু আমাদের এখানে টাকাটা বাড়িয়ে দিয়েছি। যদি আমি 300 টাকা করি, সময়টা আরো কমবে। তো আমরা কি বুঝতে পারছি এখান থেকে, যে আমরা যদি পিটা বাড়াই, টিটা কি হবে, অবশ্যই কমবে। কখন, ধর আর আর আই হচ্ছে কি হবে, কনস্ট্যান্ট, একই থাকবে। তো পি বাড়লে টি কমবে, আর পি কমলে টি বাড়বে। তো আমরা কি সম্পর্ক পাচ্ছি, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তো এই রিলেশন গুলো তোমরা মাথায় রাখবে। এরপর দেখো 5 নাম্বার রিলেশন। 5 নাম্বার রিলেশন কি বলেছে, আসল ও মোট সুদ পি, মোট সুদ আই, এগুলো কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তো এখানে কি থাকছে, সুদের হার আর সময়, আর আর সময়, যেটা কি বছরে। তো আমি আবার কিছু কন্ডিশন দিই, আমি এই কন্ডিশন বোঝাবো যে ধরো পি টাকা, আর পার্সেন্ট সুদের হারে টি সময়ে এত সুদ হয়, কত, আই সুদ হয়। মনে করে ইন্টারেস্টের কত, আই। তো আমি তোমাদের বললাম যে একই থাকবে, আমাদের টাকার মধ্যে 100 টাকাই থাকবে, আর 70 টাকা আমাদের সুদ। তো আমি কি চাইলাম, আমি টাকাটা একই রাখবো, ইন্টারেস্ট যেটা 70 টাকা আমি ওটাই রাখবো। আমি কি করব, এই রেট অফ ইন্টারেস্ট আমি বাড়াবো, যেটা 5 ছিল আমি 10 করলাম। তো এখান থেকে যদি আমি 10 করা হয়, তাহলে কি হবে, টিটা কি অত সময় লাগবে, আর যেটা 5% সুদের হারে যেটা লাগতো, যেটা সময়, সেটা কি 10% সেই সময় লাগবে, আদৌ লাগবে না। কারণ আমরা যেহেতু রেট অফ ইন্টারেস্টটা বাড়াচ্ছি, তো আমাদের টিটা কি হবে, কমে যাবে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট জিনিসটা কি একটু বলে দিই। রেট অফ ইন্টারেস্টটা জিনিসটা হলো 100 টাকায় এক বছরের সুদ। ঠিক আছে, এটা হলো কি রেট অফ ইন্টারেস্টের ডেফিনেশন। তো এখানে কি সম্পর্ক পাবো আমরা, আর যদি বাড়ে টি অবশ্যই কমবে, আর আর যদি কমে টি অবশ্যই বাড়বে। তো আমরা এখান থেকে কি সম্পর্ক পাবো, আমরা সম্পর্ক পাবো ব্যস্ত সম্পর্ক। তো এবার 6 নাম্বার রিলেশন, সময় ও মোট সুদ। সময় টি, যেটা বছরে, সবকিছু বছরের হিসাব হয় আমরা জানি। আর মোট সুদ আই, সুদ, এগুলো কি বলেছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এগুলো কি কনস্ট্যান্ট। এবং যে পি আর আই এর, পি আর আর এর মধ্যে সম্পর্ক, পি আর, মিশিয়ে দিই একটু,
পি আর কার মধ্যে সম্পর্ক, আর এর মধ্যে সম্পর্ক। তো এখানে কি বলেছে, ধরলাম আমি কিছু টাকা পি টাকা আর পার্সেন্ট সুদের হারে টি সময়ে এত টাকা হতো। তো আমাদের কি হবে, সুদটা আই মানে কনস্ট্যান্ট। মনে করো আমাদের টাকাটা 100 টাকা, আমাদের সুদ মনে করো 70 টাকা। তা আমি বললাম আমার 70 টাকাই আমার সুদ লাগবে, সে টাকাটা বাড়ানো হোক আর কমানো হোক। তো আমি টাকাটা বাড়িয়ে করলাম কি 200 টাকা। তো আমি 200 টাকা বাড়াই, সময় আমাদের সেম আছে, ওটাই থাকবে যেই সময় থাক। আমি যদি 100 টাকা থেকে 200 টাকা করি, তাহলে আমাদের কি হবে, এই রেটটা কি আমাদের কমাতে হবে না? আমি ওই বছরেই যদি চাই, আমি 3 বছরে মনে করেন পেতাম 70 টাকা 100 টাকায় পেতাম, আমি টাকাটা বাড়িয়ে দিলাম, তো আমাদেরকে রেট অফ ইন্টারেস্ট কমাতে হবে, যেহেতু আমাদের 3 বছরই লাগবে। তো এখানে কি কি হিসেবে পরিবর্তিত হচ্ছে, পি যদি বাড়ায় আর কি হবে আমাদের কমবে, আর পি যদি কমাই আর কি হবে বাড়বে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি কি পি আর আর এখানে এই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক। তো বন্ধুরা আশা হয় তোমরা বুঝতে পারছো। আর যদি বোঝার অসুবিধা হয় যে এই টি কি, পি কি, সুদ কি করে হচ্ছে, তো তোমরা আমাদের এর আগের যেটা পার্ট 1টা আছে সেটা দেখতে পারো। এখানে একটি নির্দিষ্ট রাশি সরল সুদে 5 বছরে 10,650 টাকা এবং 6 বছরে 11,076 টাকা হয়ে যায়। রাশিটি কত, অর্থাৎ এখানে কি বলেছে দেখো, সরল সুদের হারে, সরল সুদে। তো এখানে আরটাকে কনস্ট্যান্ট ধরেছে এরা, তো সেটা কোনো দরকার নাই, এটা বলার কোনো দরকার নেই। তো আমাদের কি চেয়েছে, পি কোন টাকাটা 5 বছরে এত টাকা হয়, 6 বছরে 11,076 টাকা হয়, সেই কত টাকা। তো আমাদের পিটা বার করতে বলেছে। তো আমরা এখানে দুইটা মেথডে করব, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা করতে পারো। তো মেথড দুটাকে কি, একটা মেথড, একটা হলো ফর্মুলা দিয়ে, ফর্মুলা, একটা অ্যানালাইসিস মেথড। অ্যানালাইসিস মেথড। তো প্রথমে ফর্মুলা দিয়ে দেখবো। ফর্মুলার এর ক্ষেত্রে একটা ফর্মুলা থাকে, যখন এইভাবে দেওয়া থাকে 6 বছর 5 বছর, তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো যখন দেখবে এইটা এই জিনিসটা কম আছে, 6 বছর অর্থাৎ বছরটা আমাদের যখন কম থাকে, যেমন 5 বছর 6 বছর 7 বছর 10 এর নিচে থাকলে তোমরা এটা ইউজ করলে সুবিধা হবে, নাহলে অ্যানালাইসিস মেথডটাই ভালো। তো ফর্মুলা মেথড আমরা দেখবো প্রথমে। তো এর ক্ষেত্রে যে পিটা থাকে এর সূত্রটা হচ্ছে কি, আগে আমরা এটাকে সূত্রে কনভার্ট করে নিই। যে মনে করো একটি রাশি ওয়াই বছরে এ টাকাতে কনভার্ট হয়, অর্থাৎ যেটা 5 বছরে এত টাকাতে কনভার্ট হয়েছে ওরা বলছে। আরেকটা কি বলেছে, জেড বছরে বি টাকাতে কনভার্ট হয়। তো ফর্মুলা কি বলেছে, এর ক্ষেত্রে ফর্মুলাটা হলো পি ইকুয়াল টু নিচে জেড মাইনাস ওয়াই, উপরে এ গুণ জেড মাইনাস, মানে এর সঙ্গে জেড এর গুণ, ওয়াই সঙ্গে বি এর গুণ। তো বি গুণ ওয়াই এত টাকা। তো আমরা এটা ইউজ করব, উপরেরটা মিশিয়ে দিই। তো ফর্মুলা ইউজ করবো আমরা পি। তো এখানে এ এ কত, এ হচ্ছে আমাদের এখানে 10,650 টাকা, 10,650 টাকা। জেড জেড অবশ্যই 6 বছর, মাইনাস 11,076 টাকা, যেটা আমাদের বি। আর ওয়াই কত, 5 বছর। এখানে আমরা কি জানি, 6 মাইনাস 5 কত আসবে, 1 আসবে নিচে। তো এটা যদি আমরা গুণ করি আর এখানে যদি আমরা গুণ করি, তাহলে উত্তর আসবে আমাদের 8,520 টাকা। তো স্টুডেন্টস কত নম্বর অপশন হচ্ছে আমাদের, অবশ্যই 3 নম্বর।
তো এই অঙ্কটা আমরা আবার আরেকটা মেথডে দেখবো, যেটা বলেছিলাম অ্যানালাইসিস মেথড। তো অ্যানালাইসিস মেথড আমরা একবার করার চেষ্টা করি। অ্যানালাইসিস মেথড, অ্যানালাইসিস। তো এখানে যে ওয়ার্ডটা আছে অ্যানালাইসিস, এখান থেকে তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা অঙ্কটা কিভাবে করতে হবে। এটা সম্পূর্ণ নিজের উপর। তো মানে অ্যানালাইজ করতে হবে নিজের মতো করে, আর অঙ্কটা করতে হবে, ব্যাস, কিছুই না। তো আমরা জানি 6 বছরে কি বলেছে, সুদ আসল, এটা হ্যাঁ, সুদ আর আসল মিলে অবশ্য 11,076 টাকা। 5 বছরে কত বলেছে, 10,650 টাকা। আচ্ছা তোমরা ভাবো কিছু টাকা, ধরো পি টাকাটা, যেটা পি বার করবো আমরা, পি টাকাটা 1 বছরে কিছু টাকা কনভার্ট হলো, 2 বছরে কিছু টাকা হলো, 3 বছরে কিছু টাকা হলো, 4 বছরে কিছু টাকা হলো, 5 বছরে এত টাকা হলো। এবার 4 বছর থেকে যে 5 বছরে গেল, তো টাকাটা তো কিছু বাড়লো, কি বাড়লো, সেখানে আমাদের যোগ হলো অবশ্যই সুদটা। কি বাড়লো আমাদের, সুদ। তো 5 বছর থেকে যখন আমরা আবার 6 বছরে যাবো, কি এড হবে, 5 বছরের পর যেটা সুদ বাড়বে, অর্থাৎ 6 বছরে যেটা সুদ হলো, সেটাই এখানে এড হয়ে তারপরে এটা আসবে। তো আমরা যদি চাই, তো 1 বছরের সুদ আমরা বের করতে পারি, কারণ 6 মাইনাস 5 থেকে আমরা 1 বছর পেয়ে যাবো। আর এখানে আমাদের সুদ কত হবে, 1 বছরের সুদ আমরা পেয়ে যাবো, 1 বছরের সুদ 426 টাকা, 1 বছরের সুদ। তো আমরা যদি চাই এই 1 বছরের সুদ থেকে আমরা 5 বছরের সুদে নিয়ে যেতে পারি। এর 5 বছরের সুদ থেকে আমরা এই 5 বছরের সুদ আসল থেকে বিয়োগ যদি করি, তো অবশ্যই আমরা কি পেয়ে যাবো, যে আমাদের পিটা আছে, এটা মেইন পিটা আমরা পেয়ে যাবো। তো আমরা 5 বছরের সুদ নিয়ে যাই, এটা 1 বছরের কি সুদ আই, ঠিক আছে। এবার 5 বছরের সুদ করতে হলে কি হবে, 5 বছরের সুদ হবে 21,030 টাকা, ঠিক আছে। তো 5 বছরের সুদ, আর এখানে ছিল 5 বছরের সুদ আসল। তো আমরা তো জানি পি ইকুয়াল টু কি, এ মাইনাস আই, তাই না। তো তাহলে পি ইকুয়াল টু কি দিতে পারি, এ মাইনাস আই। তো আমরা এখানে কাজটা কার করছি, 5 বছরের। তো তোমরা চাইলে এখানে 6 দিয়ে গুণ করতে পারো। 6 দিয়ে গুণ করতে হলে তোমাদের এখানে যেটা এটা থাকবে, এর মানটা থাকবে হচ্ছে 11,000। তো আমরা যেহেতু 5 বছরের করেছি, তো আমরা 10,000 দিয়ে করবো, মাইনাস 2130 টাকা। তো আমরা কত পেয়ে যাবো, উত্তর 8,520 টাকা, অর্থাৎ 3 নম্বর। ঠিক আছে, আমরা এবার দেখবো নেক্সট প্রবলেম। দেখো আমাদের নেক্সট প্রবলেমে কি বলেছে, সরল সুদে ধার দেওয়া কিছু অর্থ, পি ধরলাম, পি অর্থ সুদে আসলে 3 বছরে কত হয়, 715 টাকা। 3 বছরে 715 টাকা। এটা হচ্ছে আরো 5 বছর পর 990 টাকা হয়। আরো 5 বছর পর কত টাকা হয়, 990 টাকা। তো আরো 5 বছর পর মানে কি, 8 বছর পর। এখানে তো 5 যোগ করার পরই 8 আসবে কিনা, 3 বছরে এত টাকা ছিল, আরো 5 বছর, তার মানে কি 3 প্লাস 5, তবে 8 আসলো। তাহলে এটা কত, 8 বছরের সুদ আসল। 8 বছরের সুদ আসল কত বলেছে, 990 টাকা। তোমরা যদি প্রথম প্রবলেমটা দেখো, তাহলে তো তোমরা বুঝতে পারবে যে এটা অ্যানালাইসিস মেথডের মতোই অনেকটা। তো আমরা যদি চাই, এই দুটো যদি আমরা বিয়োগ করি, 990 থেকে 715, তাহলে আমরা কি পাবো, 5 বছরের সুদ, 5 বছরের সুদ, ঠিক আছে। আমরা 5 বছরের সুদ বের করে নিই প্রথমে। 715 কত হবে, 5 বছরের সুদ হবে 275। তো এই 5 বছর থেকে যে 5 বছরের সুদটা বেরোলো, এটা প্রথমে আমরা 1 বছর করে নেবো। তাহলে 1 বছরের সুদ কত, তারপর 3 বছরের সুদ কত, তারপর 3 বছরের সুদ আসল থেকে সুদ বার করে দেবো, তাহলে আমাদের মেইন টাকা পেয়ে যাবো, ঠিক আছে। তো 5 বছর সুদ যদি এটা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 275। 1 বছরের সুদ 275 ভাগ 5, কত পেয়ে যাবো, 55, ঠিক আছে, 55 টাকা। এটা কত, 1 বছরের সুদ। এবার তাহলে 3 বছরের সুদ কত হবে, 55 গুণ 3,
55 গুণ 3, এটা কত হবে 3 বছরের সুদ, 3 বছরের সুদ 55 গুণ 165, 3 বছরের সুদ। তো 3 বছরে আমাদের সুদ আসল তো আছে এখানে কত 715, 3 বছরের সুদ আসল 715, আর আমাদের সুদ কত পেলাম 165। তো আমরা পেয়ে যাবো কত, মানে আমরা কি পাবো এখানে, যেটা পাবো ওটা পুরোটাই পি পাবো, কারণ আমরা জেনে এসেছি a মাইনাস আই ইকুয়াল টু কি হয়, পি হয়। এ মানে এটা অবশ্যই 3 বছরের আমাদের ক্যালকুলেট করছি আমরা, এটা পুরো 3 বছরের জন্য। তো 3 বছরের সুদ আসল কত ছিল 715, আমরা পেয়ে গেলাম 3 বছরের সুদ 165। তো আমরা এখন পি পেয়ে যাবো কত 550 টাকা। অবশ্যই কোনটা 1 নাম্বার অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখবো আমরা নেক্সট প্রবলেম। 7.5% সরল সুদের হারে একটি মূলধন বিনিয়োগ করা হয়েছিল। যদি বিনিয়োগ 5 বছরের জন্য হয় তাহলে অর্জিত সুদ 375 টাকা বেশি হতো। প্রাথমিক বিনিয়োগকৃত ধনরাশি কত? তো আমরা কি চেয়েছি, আবার পি চেয়েছি। তো আমরা একটা ইন্টারেস্টের সূত্র জানি, পিটিআর বাই 100। আচ্ছা, তো এখানে যে 375 টাকাটা আছে এটা কি বলেছে, 5 বছরের সুদ আর 4 বছরের সুদের বিয়োগফল, অবশ্যই সেটা কি 7.5% সরল সুদের হারে। তো আমরা এখান থেকে বলতে পারি 5 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ ইকুয়াল টু কত 375 টাকা। তো 5 বছরের সুদ আমরা কি জানি, সূত্র কি জেনে এসেছি, আমরা সূত্র কি জানি, পিটিআর বাই 100। তো পি আমরা রাখলাম, টি কি বলেছে 4 বছর, 4 বছর অর্থাৎ 5 বছরটা আমরা প্রথমে নেব যেহেতু বড়, 5 বছর আর কত 7.5 বাই 100 মাইনাস 4 বছর ইকুয়াল টু কত 375 টাকা। ঠিক আছে, তো আমরা এবার বিয়োগ করে দেখব পুরোটাই। 375 লিখে নিলাম। তো 7.5 আর এদিকে 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো কত 37.5, আর পি থাকলো, আর এদিকে পাবো আমরা কত 30 পি, 30 পি, এদিকে 100 থাকলো, এদিকে 100 থাকলো। তো আমরা যদি এখান থেকে আমরা যদি লসাগু নিই 100, তো এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে সিম্পল ভাবে, যেহেতু দুটাই নিচে 100 আছে। তো 7.5 পি ইকুয়াল টু কত হবে 375। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি 100 টাকা দিয়ে গুণ করতে পারি, তারপর 7.5 দিয়ে কাটতে পারি। তো আমরা যদি কাটাকাটি করি তো দেখবো আমরা কত হবে 5000 টাকা, 5000 টাকা। তাহলে কত নম্বর অপশন পেয়ে গেলাম বন্ধুগণ, 2 নম্বর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর দেখবো নেক্সট প্রবলেম। আমরা নেক্সট প্রবলেম খুবই মজাদার অঙ্ক একটা। এখানে বোঝার বিষয় সম্পূর্ণ কি, এখানে টাইমটা বুঝতে হবে কি আছে। তো আমরা পড়ি কি বলেছে, বার্ষিক 8.5% সরল সুদের হারে 32,000 টাকার উপর 10 ফেব্রুয়ারি 2019 থেকে 24 এপ্রিল 2019 পর্যন্ত সময়ের সরল সুদ কত হবে। আমাদের কি চেয়েছে আয়। তো এখানে বুঝো কি বলেছে 10 ফেব্রুয়ারি, তারপর এখানে আমরা কি পাবো মার্চ, এখানে আমরা মার্চ পাবো, আর এদিকে কি পেয়ে যাবো একটা এপ্রিল। তো 10 ফেব্রুয়ারি, তো 10 ফেব্রুয়ারি এখানে কি বলেছে 2019 সালের ফেব্রুয়ারি মাস। তো 2019 সালের ফেব্রুয়ারি মাসটা কি অবশ্যই লিপ ইয়ার নয়, আমাদের ওই বছরটা লিপ ইয়ার নয়। তো
সিম্পল হবে ওই মাসটা কত হবে 28 দিনের মাস। ঠিক আছে, তো 10 দিন অলরেডি বলে দিয়েছি আগের। তো আমরা 28 থেকে 10 মাইনাস কত পাবো 18 দিন। তার মানে আমাদের মূলধনটা কি 18 দিন কাজ করবে ফেব্রুয়ারি মাসে। এবার মার্চ মাসে কতদিন কাজ করবে, মার্চ মাসে কাজ করবে আমাদের 31 দিন। ঠিক আছে, প্লাস 31 প্লাস আর এপ্রিল মাসে কতদিন বলেছে 24 দিন। এপ্রিল মাসে কাজ করবে 24 দিন। তো আমরা কি পেলাম, এটা আমরা পেয়ে গেলাম মোট সময়টা টি। তো আমরা কতদিন পাচ্ছি, এটা অবশ্যই দিন, সব দিনে। তো আমরা এর যোগফল পাচ্ছি কত 73। এটা কি দিনে, কিন্তু আমাদের অঙ্ক করার জন্য সরল সুদের অঙ্ক আমরা কি জানি সবগুলো কিসে করতে হয়, বছরে করতে হয়। যদি মাসে থাকে, যদি কি হয় মাসে থাকে তাহলে তার সঙ্গে কি করতে হয় 12 দিয়ে ভাগ করতে হয়। যদি দিনে থাকে তাহলে তার সঙ্গে কি করতে হয় 365 দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের কি পেয়েছি, দিনে পেয়েছি, তাহলে আমরা কি করবো 365 করলাম, কিছু না করলাম আমরা 73 দিনটাকে বছরে কনভার্ট করলাম। ঠিক আছে, তো 73 মানে 73 ভাগ 365 দিন। তো আমরা এবার দেখবো কি বলেছে, পি কত দেওয়া আছে, আমাদের পি দেওয়া আছে 32,000 টাকা, আর দেওয়া আছে কত 8.5%। তো সিম্পল আমাদের সূত্র কি ছিল, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। পি দেওয়া আছে 32,000, পি দেওয়া আছে 73/365, আর কত আছে 8.5, আর এদিকে কি ছিল পিটিআর বাই 100। আমরা কি জানি 0 কেটে দেবো। ঠিক আছে, আর এখানে 73 আর যদি 365 কাটি তো এটা কাটবে মানে কত দিয়ে 5 দিয়ে, আমাদের থাকবে কত। আর এখানে যে শূন্যটা আছে না, এটা আমরা মনে করতে পারি যে 32 গুণ 10 আছে, তারপর 8.5, তারপর আমরা যদি মানে এই 8.5 এর সঙ্গে 10টা গুণ করে দিই তাহলে আমরা কত থাকবো 32 গুণ 85/5। এরপর থেকে 85 সঙ্গে 5 কাটবো, থাকবে 17। তো পেয়ে যাবো কত 32 গুণ 17, 544 টাকা। কত নম্বর অপশন স্টুডেন্টস 3 নম্বর। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। একটু যদি ওইখানে আমাদের লক্ষ্য করতে হবে প্রথমে যে বছরটা লিপ ইয়ার কিনা, যদি লিপ ইয়ার হয় তাহলে আমাদের এখানে 28 না নিয়ে আমরা 29 নেবো আর 10 থেকে বিয়ে করবো। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেম ফিরে যাবো। আবার কি বলেছে দেখো, প্রতি মাসে 5 পয়সা প্রতি টাকায়, প্রতি মাসে 5 পয়সা প্রতি টাকায় 8 মাসের জন্য 2700 টাকার সরল সুদ নির্ণয় করতে বলেছে। তো আমি বলেছিলাম এই ক্লাসের থিওরিতে আমি বলেছি যে সুদের হার জিনিসটা কি বললাম আমি, যে 100 টাকায় আর টাকা, 100 টাকায় আর টাকার সুদ। ঠিক আছে, 100 টাকায় আর টাকার সুদ 1 বছরের জন্য, সেটাই কি আমাদের আর পার্সেন্ট সুদের হার। ঠিক আছে, তো আমাদের কি বলেছে প্রতি টাকায় 5 পয়সা, তার মানে কি আমি যদি 100 টাকা না আমি যদি পয়সা ধরি তবে আমরা পেয়ে যাব যে 5% বলেছে আমাদের এখানে। ঠিক আছে, 5% কি বলছে সরল সুদের হার, কিন্তু আমরা এটা সরল সুদের হার বলতে পারবো না, কারণ কি তো আছে মাসে আমাদের কি লাগবে, আমি কি বলেছিলাম 1 বছরে আমাদের কি লাগবে, এটা বছরে লাগবে। তো 5 গুণ 12 যদি করি আমরা কি পেয়ে যাবো বছরের বার্ষিক সরল সুদের হার। তো কত পাবো আমরা 60%। ঠিক আছে, তো এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করবো, খুবই সহজ। হ্যাঁ, আরেকটা লক্ষ্য করার জিনিস, যেখানে মাস সময়টা কি বলেছে 8 মাস। আমি কি বলেছিলাম সব সময় কিসে নিয়ে যেতে হবে, বছরে নিয়ে যেতে হবে। তো মাসের যদি এটা মাসে থাকে আমরা কি দিয়ে কি বলেছিলাম কি দিয়ে ভাগ করব 12 দিয়ে ভাগ করব। কত পেয়ে যাবো আমরা এখানে 4 দিয়ে যদি করি 2/3 বছর। তো আমরা টি পেয়ে গেছি, এখানে আর পেয়ে গেছি, আর পি দেওয়া আছে, আমরা কি চাই সরল সুদ অর্থাৎ আই,
মানে পিটিআর বাই 100 27 গুণ টি কত বলছে 2/3 আর বলেছে 60 আর কি ছিল 100 শূন্য শূন্য কাটলাম 3 আর এখানে 27 কেটে দিলাম কত থাকবে 9 তার মানে 18 গুণ 60 টাকা তাহলে কত পেয়ে যাব 1080 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো এটাও। 4 অপশন। তো আমরা নেক্সট প্রবলেম দেখবো আবার। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, একটা ভেরি দিয়ে দিই, খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে x টাকার x% সরল সুদের হারে মুনাফা 4 বছরে x টাকা হলে x মান কত? ওটা বলেছে পিও বলেছে x, আর বলেছে x, টি বলেছে কত 4। এটা কিন্তু বাংলায় দেওয়া আছে, হ্যাঁ বাংলা না, হ্যাঁ 8 বছর। আর কি বলেছে সুদ মুনাফাটা কি বলেছে এত টাকা হলে, মানে এটাও x, সবগুলো x। তো আমাদের কি চেয়েছে x এর মান বার করতে হবে, তো আমরা কি দিয়ে ইকুয়াল করতে পারি বছরের সঙ্গে। তো আমরা জানি t ইকুয়াল টু পি আর উপরে 100 গুণ i। তো t আমরা কত আছে 8, p কত x গুণ x, এখানে 100 গুণ x, x কেটে দিলাম। তো x টা এখানে নিয়ে যাবো, 8 টাকে এদিকে নিয়ে আসবো, x এখানে রাখলাম 100 ভাগ 8, কত পাবো আমরা কত পাবো 8 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে তো 25, তো 8 দিয়ে ভাগ করলে হবে আমাদের করে দিই 12.5 টাকা। তো বন্ধুরা এখানে অপশনটা দেওয়া নাই, ভুল দেওয়া আছে, একটা অপশন থেকে বলে দিলাম, অপশন দিয়ে দিই 12.5 টাকা। যদি এটা আমরা 4 ধরে করতাম তাহলে অঙ্ক আমাদের মিলে যেত গ নাম্বারটা, কিন্তু এটা 8 দেওয়া আছে যেহেতু, তাহলে এটা আমাদের 12.5 অ্যান্সার আসবে। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেম দেখব। কত টাকা হলে, তো আমি তো সেম বললাম সরষে হাত জিনিসটা কি 100 টাকায় কত টাকা, 100 টাকায় 1 বছরে কত টাকা, তো ওটাই বলেছে শতকরা কত টাকা হলে। শতকরা মানে আমরা জানি 100 পার্সেন্টেজে, শতকরা কত টাকা হলে, অর্থাৎ আর টাকা আমাদের বার করতে হবে, যেটা আমরা পার্সেন্টেজ বলি সেটা টাকাটা বলতে হবে কত টাকা। কত হলে যে কোনো মূলধন 8 বছরে আসল সুদে কি বলেছে 3 গুণ হবে। তো ধরে নি পি আমাদের মূলধন, ষোল সুদে কত হয়েছে 3p, এটা a অবশ্যই। তো আমরা i করলে কি জানি a মাইনাস p, তো আমরা 3p মাইনাস p করলে কত পাবো 2p, এটা আমাদের কি হলো সুদ। ঠিক আছে, তো এবার আর এর সূত্র আমরা কি জানি, আর এর সূত্র আমরা জানি নিচে pt উপরে 100 গুণ i, p কত আছে pটা p t তো আছে 8 বাংলা লিখলাম, হ্যাঁ ঠিক আছে 8, আর 100 থাকলো, আর সুদ কত বলেছে 2p 2p কাটলাম। 8 এর সঙ্গে 100, 8টা ইংলিশে লিখে দিই 8, 8 এর সঙ্গে যদি 100 করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে 12.5, এত টাকা, অর্থাৎ এত পার্সেন্ট, অর্থাৎ এত টাকা। যেহেতু বলছি শতকরা, তখন এটা টাকা হয়ে যাবে, যদি শতকরা না থাকতো তাহলে অবশ্যই সেটা পার্সেন্টেজে হতো, এটা জানার বিষয়। যদি শতকরা থাকে অবশ্যই সেটা টাকা থাকবে বা যেকোনো ইউনিটে থাকবে, শতকরা এত সেমি, শতকরা এত গ্রাম। আর যদি শতকরা না থাকে তাহলে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, সরল সুদের হার এত পার্সেন্ট, এরকম থাকবে। ঠিক আছে, তো খুবই সহজ অঙ্ক, কিন্তু এই লাস্ট দুটো অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, সহজ হলেও। আর এরকম অঙ্ক আমরা পার্ট 1 করেছি। তো তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ক্লাস আজকে এখানে শেষ হলো। থ্যাংক ইউ।